নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, আরজি করের ওই ঘটনার পর যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সেটা নিয়ে আশা করি আপনাদের মনে আর বিন্দু মাত্র সন্দেহ নেই। পরস্পর বিরোধী বয়ান, ময়না তদন্তকে ঘিরে ধোঁয়াশা, এফআইআর করতে বিলম্ব, সেমিনার রুমে বহিরাগতদের দাপাদাপি এবং সর্বোপরি ঘটনা ঘটার 100 ঘন্টা পরে সিবিআইকে তদন্তভার দেওয়া, তাও আদালতের নির্দেশে। এখন যে প্রশ্নগুলো আমাদের সামনে আসছে, দেখুন, ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে তিলোত্তমা বলুন, অভয়া বলুন, তার শরীরের নিম্নাঙ্গের পোশাকের হদিশ মেলেনি। আবার সার্চ অ্যান্ড সিজার করা হয়েছে, সেটা হচ্ছে 8টার পরে। সেখানে বলা হচ্ছে যে নিম্নাঙ্গের পোশাক পাওয়া গিয়েছে কিন্তু ঊর্ধ্বাঙ্গের পোশাক নেই। বাহ, চমৎকার। ময়না তদন্তের রিপোর্টে বলা হলো তিলোত্তমার নিম্নাঙ্গের পোশাক নেই, আর সিজার লিস্টে নিম্নাঙ্গের পোশাক পাওয়া গেল, সেখানে ঊর্ধ্বাঙ্গের পোশাকের কোনো হদিশ নেই। বুঝতে পারছেন সবকিছু কিভাবে তাড়াহুড়ো করে করা হয়েছিল? রুডিমেন্টারি প্রিন্সিপাল ফলো করা হয়নি। তাহলে এত তাড়াহুড়োর পিছনে উদ্দেশ্যটা কি? একমাত্র উদ্দেশ্য তথ্য প্রমাণ লোপাট করা। এটা আজকে দ্বর্থহীন ভাষায় না বললে সত্যের অপলাপ হবে। এবিপি আনন্দে কালকে একটা নোট দেখিয়েছে, ময়না তদন্ত করার জন্য যে 3 জনের কমিটি তৈরি করা হয়েছিল, তার মধ্যে একজন নোট দিয়ে জানিয়েছেন যে স্বাস্থ্য ভবনের একটা নির্দেশিকা ছিল 2021 সালে, সম্ভবত ডিসেম্বর মাসে, যে বিকেল 4টের পরে ময়না তদন্ত করা যাবে না, এবং সেক্ষেত্রে করতে গেলে অনুমতি লাগবে এবং পুলিশকে লিখিতভাবে অনুরোধ করতে হবে, এবং সেটা সাব ইন্সপেক্টর, ওসি পদমর্যাদার কোনো অফিসারের অনুরোধে বা চিঠিতে হবে না, সেখানে উচ্চতর র্যাঙ্কের পুলিশ আধিকারিকদের অনুরোধ করতে হবে চিঠিতে। কিন্তু এখানে দেখা গেল তালা থানার একজন সাব ইন্সপেক্টর ওই ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধানকে চিঠি লিখে বলছেন বিশেষ কারণে ময়না তদন্ত করতে হবে। এবার বিশেষ কারণটা আপনারা বুঝতে পারছেন কি? সেই বিশেষ কারণ তাড়াহুড়ো করে ময়না তদন্ত। মৃতার পরিবার বলছে আমরা তাদের মেয়ের শরীর সংরক্ষণ করতে বলছিলাম, আমাদের ওই তাড়া ছিল না। কিন্তু যেভাবে পুলিশ চাপ দিয়েছে, যেভাবে কার্যত আরজি কর হসপিটাল থেকে তিলোত্তমার মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, এরপরে ওই সময় ওই পরিস্থিতিতে একজন সাধারণ গৃহবধূ এবং তার স্বামী, যাদের জীবনটা তছনছ হয়ে গেছে, তাদের পক্ষে পুলিশের ওই চাপের মুখে অন্য কিছু বলা কি সম্ভব? অন্য কিছু অবস্থান নিয়ে দৃঢ়ভাবে সেই অবস্থানে টিকে থাকা কি সম্ভব? বলুন না, আপনারা পারবেন? আমি পারবো এইরকম কোনো ঘটনা ঘটলে? যতক্ষণ না তিলোত্তমার নশ্বর দেহ চুল্লিতে ঢোকানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুলিশের সাজো সাজো রব, যেই
শবদেহ চুল্লিতে প্রবেশ করলো, তখন পুলিশ ফাঁকা হয়ে গেল শ্মশান থেকে। অর্থাৎ যে কোনো মূল্যে দাহ কাজ সম্পাদন করো, যে কোনো মূল্যে এই দাহ কাজটা করতে হবে, এটাই তাদের বক্তব্য। কেন এত তাড়া? এত তাড়া কেন? তারা কারণ একটাই, যে মৃতদেহ সংরক্ষণ করলে আবার যদি ময়না তদন্ত হয় অনেক কিছু বেরিয়ে পড়বে। যে ময়না তদন্তের রিপোর্টে বলা হচ্ছে তিলোত্তমার নিম্নাঙ্গের পোশাক পাওয়া যায়নি, সিজার লিস্টে কি করে নিম্নাঙ্গের পোশাকের কথা উল্লেখ হলো? 2, তিলোত্তমার শরীরের ফরেনসিক নমুনা কারা সংগ্রহ করেছিল? তারা কি চিকিৎসক? প্রথম কথা, মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ করার অধিকার একমাত্র চিকিৎসকদের আছে। ঘটনাস্থলের ফরেনসিক নমুনা ফরেনসিক এক্সপার্টরা করতে পারেন। একটা মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ আর ঘটনাস্থলের ফরেনসিক নমুনা সংগ্রহ দুটো এক নয়, মৌলিক পার্থক্য আছে। এবং মৃতদেহ থেকে ফরেনসিক নমুনা সংগ্রহের কাজ যারা করেন তারা বিশেষভাবে প্রশিক্ষিত এবং ডাক্তার ছাড়া করতে পারবেন না। এখানে কি ডাক্তাররা তিলোত্তমার শরীরের ফরেনসিক নমুনা সংগ্রহ করেছিল? বিগ বিগ কোশ্চেন মার্ক। তাই সিবিআই জানিয়েছে সুপ্রিম কোর্টে যে এইমস বা অন্য কোনো জায়গা থেকে তারা আবার ফরেনসিক নমুনার রিপোর্টটা নিয়ে আসবে, আরো পরীক্ষা করে রিপোর্ট নেবে। অর্থাৎ ময়না তদন্তের রিপোর্ট, সিজার লিস্টের রিপোর্ট, দুটোর মধ্যে প্রচুর ফারাক। একটা 47-এ ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, 2:55 সাধারণ অভিযোগ দায়ের হয় এবং 12 ঘন্টা না 13 ঘন্টা পরে দায়ের হয়েছিল এফআইআর। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি পাদ্রিওয়ালা সাহেব বলেছেন যে তার দীর্ঘ 27 বছরের জীবনে, 30 বছরের জীবনে এরকম অভিজ্ঞতার মুখোমুখি তাকে কোনোদিন হতে হয়নি। ভাবুন, এই সন্দীপ ঘোষ মাতৃজঠরের লজ্জা এবং তার আমচা চামচা বেলচা, এই বিরূপাক্ষ, অবিক, মুস্তাফিজুর, এদের যে মেন্টর, শুনছি উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা, চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সুশান্ত রায়, এরা প্রত্যেকে হয়তো কোনো না কোনো ভাবে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। ডক্টর সুশান্ত রায় আমাকে একটা টেলিফোন সাক্ষাৎকারে বলেছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মিটিং ছিল 8, 9, 10 অগস্ট, সেই উপলক্ষে তারা কলকাতায় ছিলেন। খবর পেয়ে অভিক বিরূপাক্ষকে নিয়ে তিনি চলে আসেন, এটা তার দাবি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কটায় এসেছিলেন, উনি তখন এটা বললেন 3টে না 4টে কটায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচিত এই দাবিকে ভেরিফাই করা। কটা নাগাদ এসেছিলেন এরা ঘটনাস্থলে? এবং সেমিনার হল তো কার্যত মাছের বাজার। এরা কোনো ঘটনা ঘটলে, এই ধরনের ঘটনা ঘটলে কত দূর থেকে পুলিশ কারেন্ট করে আপনারা জানেন, আমাদের অভিজ্ঞতায় আছে। সেখানে বলছে 40 ফুটের মধ্যে জায়গায় এতগুলো লোক ভিড় করেছিল। অক্ষম যুক্তির দেওয়ার একটা সীমা আছে। আমি ইন্দিরা দেবীকে দোষ দিই না, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা বলতে বলেছেন তিনি সেটাই বলেছেন। ভক্ত রামপ্রসাদ ইচ্ছাময়ী তারাকে কি বলেছিলেন যে যেমন চালাও তেমনি চলি। এরা সব হচ্ছে ভক্ত রামপ্রসাদ, আর ইচ্ছাময়ী তারা হচ্ছেন এদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আপনারা জানেন এই ইচ্ছাময়ী তারাকে, তাদের অঙ্গুলি হেলনেই এই কাজগুলো হয়েছে।
টালা থানার একজন সাব ইন্সপেক্টর বলছেন বিশেষ কারণে ময়না তদন্ত করতে হবে। বিশেষ কারণটা কি? তিনি কিন্তু লেখেননি যে আমাকে বলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেই জন্য আমি এই চিঠিটা লিখছি। বিশেষ কারণ, দ্যাট হ্যাজ টু বি এক্সপ্লেনড। সিবিআই এর উচিত এই বয়ানগুলোকে রেকর্ড করা। হয়তো তারা করেছেন, করেননি বলবো না। সেই জন্যই তো টালা থানার ওসি বেসরকারি হসপিটালে চক্কর মারলেন যে আমায় ভর্তি করো, আমায় ভর্তি করো। এবং মুখ্যমন্ত্রী রীতিমতো ক্ষোভে ফেটে বললেন স্বাস্থ্য সচিবের কাছে, এতে এত অডাসিটি হয় কি করে? তা নারায়ণ স্বরূপ নিগম বললেন আমি তো ডেকেছি ম্যাডাম, ওরা বলেছেন সহযোগিতা করবেন। প্রথম কথা, কাকে ভর্তি নেওয়া হবে কাকে নেওয়া হবে না সেটা ডিপেন্ড করে যিনি যাচ্ছেন তার শারীরিক অবস্থার উপর। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেন। যদি মনে করেন যে না ইমিডিয়েট অ্যাডমিশনের প্রয়োজন, কোনো চিকিৎসক সেটা নিয়ে টালবাহানা করবেন না। আর যদি মনে করেন অ্যাডমিশনের কোনো প্রয়োজনই নেই, তাহলে কেন অ্যাডমিট করাবেন? টালা থানার ভদ্রলোক, ধরুন একটা হসপিটাল বা নার্সিংহোম বলো না না আপনাকে ভর্তি হতে হবে না, তিনি একটা সেকেন্ড ওপিনিয়ন নিতেই পারেন। তার মনে হতে পারে যে সংশ্লিষ্ট নার্সিংহোমের ডাক্তারবাবুরা তার শারীরিক অস্বস্তিটা ঠিক বুঝছেন না, তিনি আর এক জায়গায় নিশ্চয়ই যেতে পারেন। সেকেন্ড ওপিনিয়ন সবাই নেন, নিতে পারেন। সেখানেও কিন্তু তার সেই অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো। তারপরেও তিনি আর একটা জায়গায় গেলেন, সেখানেও তার সেই অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো। চিকিৎসকরা কি এতটা অমানবিক? শরীরের ডাক্তারদের কি মন নেই যে একজন মনে করছেন যে তাকে ভর্তি হতে হবে, কিন্তু চিকিৎসকরা পর্যবেক্ষণ করে বলছেন যে সেরকম প্রয়োজন নেই? যদি সত্যি প্রয়োজন হতো তাহলে কি ওই বেসরকারি নার্সিংহোমগুলো টালা থানার ওসিকে ভর্তি করতেন না? বিশ্বাস করতে কষ্ট হয়। প্রথম কথা, সরকারি হসপিটালে তিনি গেলেন না কেন? এখন এদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন, তাতে সিনিয়র ডাক্তাররা সমর্থন করছেন। এসএসকেএম হসপিটালে একটা কনভেনশন হলো, সেখানে ডিন অফ স্টুডেন্ট পরিষ্কার বললেন যে আমাদের খারাপ লাগে, এসএসকেএমকে অনেকে বলেন প্রভাবশালীদের হলিডে হোম। তাহলে চিকিৎসকদের মনোভাব বুঝতে পেরে গিয়েছিলেন এই পুলিশ অফিসার এবং তার হায়ার অথরিটি, সেই জন্য সরকারি হসপিটালে ছায়া মারাননি, বেসরকারি হসপিটালে গিয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করলেন। অর্থাৎ কেন ভর্তি নেওয়া হয়নি? কেন? যদি প্রয়োজন না থাকে ভর্তি হওয়ার, তাহলেও ভর্তি নিতে হবে, তখনই তো প্রশ্নটা ওঠে। যে নার্সিংহোমগুলোতে গিয়েছিলেন সেখানে তো আরে ডাক্তারবাবুরা ডাক্তারিতা করেন, লক্ষ লক্ষ মানুষ তো সেখানে যান, চিকিৎসা করান। তারা তো ডাক্তারি শাস্ত্রের প্রাথমিক পাঠটুকু না নিয়ে ডাক্তারি করছেন না। তারা নিশ্চয়ই বুঝেছেন যে অ্যাডমিশনের প্রয়োজন নেই। একটা হসপিটালের ভুল হতে পারে, তা বলে 4টে হসপিটালের ভুল হলো? সবাই ভুল করলো, এবং সেই জন্যই মাননীয়ার ক্ষোভের মুখে পড়তে হলো। অনেক প্রশ্নের জন্ম নিচ্ছে। সুপ্রিম কোর্টে হিয়ারিং এড়াবার জন্যই কি টালা থানার ওসি মরিয়া হয়ে উঠেছিলেন ভর্তি হওয়ার জন্য? এই প্রশ্ন যদি ওঠে, সেই প্রশ্নকে অবান্তর বলে কি উড়িয়ে দেওয়া সম্ভব? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এখন দেখুন কাগজে রিপোর্ট বেরোচ্ছে, এবং আমরাও তো শুনেছি যে মর্গে মৃতদেহ পাচার হয়, অঙ্গ প্রত্যঙ্গ বেচে দেওয়া হয়, এবং সব থেকে মারাত্মক অভিযোগ যেটা আপনার 11 তারিখ আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় প্রতিবেদনে বেরিয়েছে, আমরা আগেও শুনেছিলাম যে মর্গের কেচ্ছা কেলেঙ্কারি। এটা শুধু আরজি করের ক্ষেত্রে বিচ্ছিন্ন ঘটনা ভাববেন না, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যেতে পারে। সরকারি স্বাস্থ্য পরিষেবার দুর্নীতির শিকড় কতটা গভীরে প্রথিত বোঝা যাবে, তদন্ত হচ্ছে।
এখন ভারতীয় ন্যায় সংহিতায় ধর্ষণ করে খুনের সাজা আছে, কিন্তু মৃতদেহের সঙ্গে কেউ যদি ধর্ষণ করে সেখানে তার সাজা কি হবে কোনো স্পষ্ট উল্লেখ নেই। এখন সঞ্জয় কি ধর্ষণ করে খুন করেছে, নাকি ওই সেমিনার রুমে গিয়ে ও মেয়েটিকে দেখে বিকৃত কাম, তারপর তাকে ধর্ষণ করে, ততক্ষণে মেয়েটি মারা গেছে। অর্থাৎ মৃতদেহের সঙ্গে কি সঞ্জয় ধর্ষণ করেছিল, নাকি ধর্ষণ করে খুনের যে অভিযোগ সঞ্জয়ের বিরুদ্ধে উঠছে সেটাই ঠিক, মৃতদেহের সঙ্গে ধর্ষণ করার অভিযোগ ঠিক নয়। পুলিশের সূত্র কাগজে বেরোচ্ছে সঞ্জয়ের মোবাইলে এই ধরনের ভিডিও আছে, মৃতদেহের সঙ্গে সহবাস, ভারতে এগুলো নিষিদ্ধ। কাগজের রিপোর্ট বলছে, তদন্তমূলক রিপোর্ট, মৃতদেহের সঙ্গে সহবাস করা হতো নাকি ওই মর্গে, এবং তার ভিডিও করে সেগুলোকে ছড়িয়ে দেওয়া হতো বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে। ভাবতে পারছেন? সঞ্জয় যে মর্গে যেত সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং তার মোবাইলে এই ধরনের ভিডিও পাওয়া গেছে বলে পুলিশই জানাচ্ছে যে মৃতদেহের সঙ্গে সহবাসের ভিডিও সব বেরোচ্ছে, তো গোপনীয়তা কিছু নেই। তাহলে এখন এটাই প্রশ্ন যে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সঞ্জয় মূল অভিযুক্ত বলছে যাকে পুলিশ, সে কি ধর্ষণ করে খুন করেছিল, নাকি সঞ্জয় যখন সেমিনার রুমে ঢোকে তখন অলরেডি তিলোত্তমার শরীরে প্রাণ নেই, বিকৃতকাম সঞ্জয় মৃতদেহের সঙ্গে ধর্ষণ করেছিল? এই প্রশ্নটা সিবিআই কে ভাবাচ্ছে এবং এটা তারা খুঁজে বার করার চেষ্টা করছে। অনেকটা দূরে তারা এগিয়ে গেছে। রিপাবলিক বাংলা সুপার এক্সক্লুসিভ বলে একটা চালাচ্ছে, যে ওই যে 150 মিলিগ্রাম তরল সিমেন্ট যেটা এই হতভাগিনীর শরীরে পাওয়া গিয়েছে, সেটা কি পরে ইনজেকশন করে তার শরীরে প্রবেশ করানো হয়েছিল? গুরুতর অনেক প্রশ্ন আছে, অনেক মিসিং লিঙ্ক আছে। প্রথম কথা, সেমিনার রুমেই কি কাণ্ডটা ঘটেছিল, নাকি অন্য জায়গায় খুন করে সেমিনার রুমে বডিটাকে ফেলা হয়েছিল? মূল উদ্দেশ্য কি ছিল, ধর্ষণ নাকি খুন? কারণ তিলোত্তমা হুইসেল ব্লোয়ার হতে চেয়েছিল, সে অনেক খবর জেনে ফেলেছিল এবং একজন সুস্থ সচেতন সহনাগরিক হিসাবে তার মনে হয়েছিল যে সরকারি হসপিটাল এবং কলেজ আর্চি করে যেসব ঘটনা চলছে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন। তিলোত্তমা ভুল করেছিল, ভুল ভেবেছিল, কারণ সরল বিশ্বাসে সে মনে করেছিল যে হসপিটালের দুর্নীতির শিকড় বাকড়কে উপড়ে ফেলা দরকার, কিন্তু ওখানে যে মাতৃজঠরের লজ্জাদের দাপাদাপি চলে সেটা বেচারি বুঝতে পারেনি। নিজের জীবন দিয়ে আমাদের কি নির্মম সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়ে গেল মেয়েটি, তার বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, আমরা তো উৎসবে আছি, সমাজ সংশোধনের উৎসবে। সুন্দর করে কথাটা বলেছেন মোনালিসা মাইতি, শিক্ষিকা ওই তারা সুন্দরী বিদ্যালয়ে। সেই উৎসবে আমরা স্নান করছি, সমাজ সংশোধনের উৎসব। সেই এই ঝাঁটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য ভবনের দুর্নীতির মাথাগুলোকে ঝেঁটিয়ে বিদায় করা যাবে, যতক্ষণ না পর্যন্ত থ্রেট কালচারের অবলুপ্তি হবে, যতক্ষণ না পর্যন্ত উত্তরবঙ্গ লবি, গিটার বাদক আর তার সাঙ্গ পাঙ্গরা বিগত কয়েক বছর ধরে যেভাবে দুর্নীতি ডালপালা বিস্তার করেছে স্বাস্থ্য ভবনের অলিন্দে, সরকারি স্বাস্থ্য পরিষেবায়,
সেগুলোকে যতক্ষণ না পর্যন্ত এক্সপোজ করা যায় ততক্ষণ তো মানুষের প্রতিবাদ চলবে, কারণ এটা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ। যদি এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া ওষুধ সরকারি হসপিটালে ব্যবহার করা হয়, যদি অস্ত্রোপচারের সামগ্রী কেনার ক্ষেত্রে দুর্নীতি হয়, যদি সরকারি হসপিটালের পরিকাঠামো কোনো এক রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যার নিজের নার্সিংহোম আছে সেখানে সেগুলো ব্যবহার করেন, যদি টাকার বিনিময়ে অনার্স দেওয়া হয়, যদি যারা ডাক্তার হয়ে বেরোচ্ছে তারা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যাদের কোনো সম্যক ধ্যান ধারণা না থাকে, ডাক্তাররা যদি সঠিকভাবে প্রেসার মাপতে না পারেন, যদি ইনজেকশন দিতে না পারেন, আর এই চিকিৎসকরাই পরে সরকারি স্বাস্থ্য পরিষেবা বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হবেন, 11 কোটি মানুষের শুশ্রূষা করবেন, তাহলে তাদের হাতে আমাদের জীবন কি আদৌ নিরাপদ? এই প্রশ্ন তো আমাদের সবাইকে ভাবানো উচিত। অন্যান্য দুর্নীতির সঙ্গে এই দুর্নীতির কোনো মিল নেই। এই দুর্নীতি আমাদের শরীর স্বাস্থ্যের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে এই সব ডাক্তারদের কাছে চিকিৎসা করাতে যাবে যেখানে বুড়ি বুড়ি অভিযোগ উঠছে তারা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে ধারণা নেই, যারা প্রেসার মাপতে পারে না, এর দায় কার? এর দায় স্বাস্থ্য ভবনের কর্তাদের, বিভিন্ন মেডিকেল কলেজের যারা দায়িত্বশীল পদে আছে তাদের, এক শ্রেণীর ডাক্তারদের, এবং যে কথাটা বারবার শোনা যাচ্ছে যে প্রভাবশালী উত্তরবঙ্গ লবি, তাদের নাটের গুরু আছে, তিনি পিরামিডের সর্বোচ্চ স্তরে এবং স্তর বিন্যাস করা হয়েছে। টাকা নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওখানে সাম্যবাদ, নিচের তলা থেকে উপরের তলা পর্যন্ত বকরার টাকা পৌঁছয়। তাহলে ময়নাতদন্তের রিপোর্ট আর সিজার লিস্টের রিপোর্টে অসঙ্গতি। ধর্ষণ করে খুন না খুনের পরে ধর্ষণ, এই প্রশ্নের উত্তর মেনে নি। সেমিনার রুমেই কি বিভৎস ঘটনাটা ঘটেছিল নাকি অন্য কোথাও সংগঠিত করে সেমিনার রুমে তিলোত্তমার নিথর দেহকে ফেলে রাখা হয়েছিল? কোন বিশেষ কারণে টালা থানার এসআই, ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান আর্চিকরের, তাকে চিঠি লিখে ইমিডিয়েটলি ময়নাতদন্ত করার অনুরোধ করেছিলেন? বিশেষ কারণটা কি? কেন টালা থানার ওসি 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির আগেই বিভিন্ন বেসরকারি হসপিটালের দরজায় দরজায় ঘুরলেন আমাকে ভর্তি নাও, আমাকে ভর্তি নাও বলে? কেনই বা মুখ্যমন্ত্রী হেলথের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে ক্ষোভের জ্বালামুখ খুলে দিলেন যে টালা থানার ওসিকে কেন বেসরকারি হসপিটালগুলো ভর্তি নিচ্ছে না? কেনই বা টালা থানার ওসি সরকারি হসপিটালে ভর্তি হতে গেলেন না? একাধিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর না মিললে এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরিয়ে আসা সম্ভব নয়। আসার কথা এই সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সুপ্রিম কোর্ট তাতে কিন্তু অসন্তোষ প্রকাশ করেনি, সিবিআই কে কোনো স্পেশাল ডাইরেক্টিভও দেয়নি, বলেননি যে এইভাবে করো ওইভাবে করো। আপনারা যারা দেখেছেন সেদিনকে লাইভ স্ট্রিমিং, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ অন্যান্য বিচারপতিরা খুব মনোযোগ দিয়ে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টটা পড়েছেন এবং একই সঙ্গে আর একটা স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা বলেছেন। পরতে পরতে জট, প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টা,
প্রভাবশালীদের বাঁচানোর চেষ্টা এবং সন্দীপ ঘোষের মাথায় যে সর্বোচ্চ প্রভাবশালী স্নেহের হাত ছিল, এটাকে তো আর অস্বীকার করা যায় না। নরাধম লোকটাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল। এই অবিক, বিরূপাক্ষ, মুস্তাফিজুর, এদের কথা কেউ জানতো না। আহারে, কেউ জানতো না। দেখতে হবে এই কটাকে বলির বকরা করে দিয়ে প্রকৃত অপরাধীরা যেন তদন্তের আওতার বাইরে না থাকে। সুপ্রিম কোর্ট কোর্ট মনিটর তদন্ত ঠিক আছে, আমাদের চোখ কানকে কিন্তু খোলা রাখতে হবে। দেখুন, তিলোত্তমার খুন হয়েছিল 9 অগস্ট। 1942 সালে 9 অগস্ট গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। আমি বলি না তিলোত্তমা তার জীবন দিয়ে আমাদের নির্মম সত্যের সামনে দাঁড় করিয়ে দিল। আমাদেরও বোধহয় এবার কিছু ক্ল্যারিয়ন কল দেবার সময় এসে গেছে। যদি আমরা সেটা না দিই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না এবং ইতিহাসের বিচারেও আমাদের স্থান ডাস্টবিনেই হবে।